मैथमेटिक्स फर मैनकाइंड ऑनलाइन क्लासे आज के আমরা क्लास 10 मैथ प्रोजेक्ट ऑन राइट सार्कुलर सिलिंडार अर्थात लम्ब বৃত্তাকার চোঙের উপর আমরা একটা গণিত প্রকল্প নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কোনো প্রজেক্ট করতে গেলে কতগুলো পর্যায় থাকে, যেমন প্রথমেই থাকে ভূমিকা, তারপর উদ্দেশ্য, তারপর থাকে সূচিপত্র, আমরা কোন পাতায় কী কী কাজ করছি, তারপর থাকে বিষয়বস্তু এবং তারপর সিদ্ধান্ত এবং সবশেষে থাকে একটা কৃতজ্ঞতা স্বীকার। আমরা এই প্রকল্প করতে গিয়ে কাদের কাদের সাহায্য নিলাম, কাদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম, সেগুলো এই অংশে আমরা সুন্দরভাবে লিখি। প্রথমেই ভূমিকা। আমরা এখানে এভাবে লিখতে পারি, আমাদের জ্যামিতির প্রথম পাঠ শুরু হয় ঘনবস্তুদের সাথে পরিচয়ের মাধ্যমে। ঠিক যেমন সকালে ঘুম থেকে উঠে পথ চলা শুরু হয় কোনো না কোনো ঘনবস্তু ব্যবহার করার মধ্য দিয়ে। আসলে আমরা যে সমস্ত জিনিসপত্র প্রত্যহ ব্যবহার করি সেগুলো সবই কোনো না কোনো ঘনবস্তু। আকার আকৃতি অনুযায়ী এই ঘনবস্তুদের দুই প্রকারে ভাগ করা হয়, যেমন এক সুষম ঘনবস্তু ও দুই অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু যে সমস্ত ঘনবস্তুর আকৃতি নির্দিষ্ট তাদের সুষম ঘনবস্তু বলে, যেমন বই, ইট, বল, লুডোর ছক্কা ইত্যাদি। এদের ছবিগুলো তোমরা বাঁদিকে সাদা অংশে সুন্দরভাবে আঁকতে পারো। অসম ঘনবস্তু যে সমস্ত ঘনবস্তুর আকৃতি নির্দিষ্ট নয় তাদের অসম ঘনবস্তু বলে, যেমন ভাঙা ইট, কয়লা, ভাঙা পাথর, গাছ ইত্যাদি। এছাড়াও তোমরা তোমাদের আশেপাশের আরও অনেক উদাহরণ এখানে দিতে পারো এবং সম্ভব হলে তার ছবিগুলো বাঁদিকের সাদা অংশে সুন্দরভাবে আঁকতে পারো এবং তার নিচে কিন্তু অবশ্যই লেবেলিং করে দেবে যে কোনটা ভাঙা ইট, কোনটা কয়লা, কোনটা পাথর, কোনটা গাছ ইত্যাদি। সুষম ঘনবস্তুকেও তাদের আকৃতি অনুযায়ী সাধারণত 8টি ভাগে ভাগ করা যায়, যেমন আয়তঘন বা সমকোণী চৌপল, ঘনক, চতুস্তলক, পিরামিড, প্রিজম, গোলক, চোঙ বা বেলন এবং 8 নম্বর হচ্ছে শঙ্কু। আমরা এই পর্যায়ে যে সপ্তম ভাগ বা চোঙ বা বেলন নিয়ে এখানে বিস্তারিত আলোচনা এখানে করব। বর্তমান এই প্রকল্প বাস্তবায়ন বা রূপায়ণের মাধ্যমে আমরা চোঙ বা বেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রকল্পের দ্বিতীয় পর্যায় হচ্ছে উদ্দেশ্য। এই প্রকল্পের উদ্দেশ্য হলো চোঙ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের কোনগুলো এই চোঙাকৃতি তাদের চিহ্নিত করা, এছাড়া চোঙের বিভিন্ন ধর্ম ও তার বিভিন্ন প্রকারের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের পদ্ধতি ও প্রয়োজনীয় সূত্র সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্প হতে অর্জিত জ্ঞান ও ধারণা বাস্তব সমস্যা সমাধানে সফলভাবে প্রয়োগ করে তার সফল সমাধান করতে আমরা সমর্থ হব। আমাদের তৃতীয় পর্যায় হলো সূচিপত্র। এখানে আমরা 3টে কলাম করব,
প্রথম কলাম থাকবে অধ্যায় নম্বর, মাঝের কলামটা একটু বড়, সেখানে বিষয়বস্তু, এবং তৃতীয় কলামে থাকবে পৃষ্ঠা নং। যেমন ধরো অধ্যায় নম্বর 1, সেখানে লিখছি আমরা চোঙের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, এবং সেখান থেকে শুরু হচ্ছে পৃষ্ঠা নম্বর, আমরা লিখব পৃষ্ঠা নম্বর 1। এরকমভাবে প্রত্যেক অধ্যায়গুলো 1, 2, 3 করে যেমন নাম্বারিং করব, এবং তার নামগুলো কিন্তু বিষয় অঞ্চল লিখব, এবং সেগুলো কোন পৃষ্ঠা আলোচনা হচ্ছে সেই পৃষ্ঠা নম্বরটা এখানে উল্লেখ করব। এবার হচ্ছে আমাদের মেইন বিষয়বস্তু। প্রথমে আছে অধ্যায় 1, চোঙের সংজ্ঞা। চোঙ যে সকল ঘনবস্তুর দুটি প্রান্ততল বৃত্তাকার এবং যারা পরস্পর সমান্তরালভাবে অবস্থিত তাদের চোঙ বলে। যেমন জলের পাইপ, টিউবলাইট, রোলার, গোলাকার থাম ইত্যাদি। এছাড়াও তুমি তোমার পরিচিত বিভিন্ন উদাহরণ এখানে দিতে পারো, এবং তাদের ছবিগুলো বাঁদিকের সাদা অংশে আঁকতে পারো, এবং যা আঁকুক না কেন প্রত্যেকটা আঁকার নিচে তার অবশ্যই লেবেলিং করবে। এখানে যেমন ধরো আমরা থাম এঁকেছি এবং একটা জলের ট্যাঙ্কের ছবি দিয়েছি। তোমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ছবিও কিন্তু গুগল ক্রোম থেকে ডাউনলোড করে আঁটাতে পারো, যাতে প্রকল্পটি আরও সুন্দর হয় এবং তথ্যবহুল হয়। এবার আসি অধ্যায় 2, লম্ব বৃত্তাকার চোঙ। এখানে দেখো দুটো ছবি দেখানো হচ্ছে, লম্ব বৃত্তাকার চোঙ এবং সাধারণ চোঙ। লক্ষ্য করে দেখো যে লম্ব বৃত্তাকার চোঙ তার ভূমির সঙ্গে পার্শ্বতল 90 ডিগ্রি কোণ করে আছে, কিন্তু সাধারণ চোঙ ভূমির তলের সঙ্গে পার্শ্বতল কিন্তু 90 ডিগ্রি কোণ করে নেই। সেই জন্য যেহেতু এই লম্ব বৃত্তাকার চোঙ পার্শ্বতলের সঙ্গে ভূমিতল লম্বভাবে অবস্থান করে, সে কারণে একে বলা হয় লম্ব, এবং যেহেতু ভূমিটা বৃত্তাকার তাই একে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার যে চোঙের বক্রাকার পার্শ্বতলটি সমান্তরালভাবে অবস্থিত দুটি বৃত্তাকার প্রান্ত তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত তাকে লম্ব বৃত্তাকার চোঙ বলে। অধ্যায় 3, গঠন অনুযায়ী চোঙের শ্রেণীবিভাগ। গঠন অনুযায়ী চোঙের শ্রেণীবিভাগ। 1 নাম্বার, নিরেট চোঙ বা যাকে বলা হয় সলিড সিলিন্ডার, যে চোঙের পুরো অংশ কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত তাকে নিরেট চোঙ বলে। যেমন গোলাকার পেন্সিল, লোহার রড, থাম ইত্যাদি। এদের ছবিগুলো তোমরা ডাউনলোড করতে পারো বা হাত দিয়ে আঁকতে পারো। যেমন থামের ছবি, আমাদের ইউজ অ্যান্ড থ্রো পেন্সিলের ছবি যেগুলো সলিড, লোহার রড এবং কাঠের যে পেন্সিল হয় গোলাকার পেন্সিলগুলো, তারা প্রত্যেকে কিন্তু আমাদের লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। এগুলো ছবিগুলো আঁকবে এবং তার নিচে অবশ্যই লেবেলিং করবে। 2 নম্বর, ফাঁপা চোঙ বা হলো সিলিন্ডার, যে চোঙের বাইরের অংশটি কঠিন পদার্থ দ্বারা নির্মিত কিন্তু ভিতরের অংশটি ফাঁকা তাদের ফাঁপা চোঙ বলে। যেমন জলের পাইপ, স্ট্র, খালি রিফিল, খালি জলের ট্যাঙ্ক ইত্যাদি এই ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। যে সমস্ত উদাহরণগুলো উল্লেখ করলে তাদের ছবি তোমরা আঁকতে পারো বা ডাউনলোড করতে পারো। যেমন জলের পাইপের ছবি, খালি পেন্সিলের রিফিলের ছবি বা জলের ট্যাঙ্ক
এবং প্লাস্টিকের যে রং বেরঙের স্ট্র হয় তার ছবি এখানে আঁকতে পারো বা ডাউনলোড করেও স্টিচ করে দিতে পারো। অধ্যায় 4 চোঙের বৈশিষ্ট্য। চোঙের বৈশিষ্ট্যগুলি হলো চোঙের দুই প্রান্ততল বৃত্তাকার, বৃত্তাকার প্রান্ত তল দুটি সমান্তরালভাবে অবস্থিত, পার্শ্বতল বক্রাকার, মোট তল সংখ্যা 3টি যার মধ্যে 2টি সমতল ও 1টি বক্রতল। 5 নম্বর ধর্ম হলো লম্ববৃত্তাকার চোঙের বক্রাকার পার্শ্বতল দুটি প্রান্ত তল দুটির সঙ্গে লম্বভাবে অবস্থান করে। অধ্যায় 5 নিরেট লম্ববৃত্তাকার চোঙের সূত্রাবলী। এখানে একটা সুন্দর ছবি আঁকবে। মনে করি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা AB = H একক এবং ভূমির ব্যাসার্ধ BC = R একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের 1 নম্বর ঘনফল সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান πRh ঘন একক। 2 নম্বর বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল যে কোনো বৃত্তাকার ছেদের পরিধি ইন্টু উচ্চতা ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2πRh বর্গ একক। 3 নম্বর সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফলের সমষ্টি সমান 2πRh প্লাস 2πr²। আমরা জানি যে কোনো গোলাকার তলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তাহলে এখানে যদি 2πr কমন নিয়ে নিই তাহলে 2πr ইন্টু h প্লাস r বর্গ একক। তাহলে এই হচ্ছে আমাদের 3টে সূত্র: আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। এই দিয়ে কিন্তু আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। অধ্যায় 6 শূন্যগর্ভ চোঙের সূত্রাবলী। এখানে আমরা একটা ছবি আঁকব। মনে করি শূন্যগর্ভ চোঙের বহিঃব্যাসার্ধ বা এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে R একক এবং অন্তর্ব্যাসার্ধ বা ইন রেডিয়াস স্মল r একক এবং উচ্চতা h একক। তাহলে 1 নম্বর যে পদার্থ দিয়ে চোঙটি তৈরি তার আয়তন বা ফাঁপা চোঙের ঘনফল হচ্ছে বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, অর্থাৎ পাই ইন্টু R² মাইনাস পাই স্মল r² ঘন একক। আমরা যদি পাই h কমন নিই তাহলে পাবো R² মাইনাস স্মল r² ঘন একক। দ্বিতীয় সূত্র বাইরের বক্রতল ও ভেতরের বক্রতলের মোট ক্ষেত্রফল =2πR_H প্লাস 2π_r_h বর্গ একক। 2πh কমন নিলে পরে হবে 2πh ইন্টু R প্লাস r বর্গ একক। 3 নম্বর সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল বাইরের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত ভেতরের বক্রতলের ক্ষেত্রফল যুক্ত প্রান্ত তল দুটির ক্ষেত্রফল =2πR_H প্লাস 2π_r_h প্লাস 2π ইন্টু R² মাইনাস r² বর্গ একক। এখানে আমরা যদি r প্লাস r কমন নিয়ে নিই তাহলে পাবো 2πR প্লাস r ইন্টু h প্লাস R মাইনাস r বর্গ একক। সপ্তম অধ্যায় এখানে আমরা কতগুলো প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রয়োগ 1। এই অঙ্কটা একবার মাধ্যমিকে এসেছিল। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ যদি ব্যাসার্ধর 6 গুণ হতো তবে চোঙটির আয়তন
539 ঘন সেন্টিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে খাতার মধ্যে এটা লিখে ফেলবে। দ্বিতীয় প্রয়োগ, প্রয়োগ 2, 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে 6.75 সেন্টিমিটার ও 5.25 সেন্টিমিটার, এটিকে গলিয়ে 6.5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো। ওই চোঙের ব্যাসার্ধ কত? এই অঙ্কটা এখানে করে দেওয়া হয়েছে, তোমরা এটা সুন্দর করে তোমার খাতার মধ্যে কপি করবে। এছাড়াও অন্য কোনো অঙ্ক তোমরা এখানে উল্লেখ করতে পারো। অষ্টম অধ্যায়, সিদ্ধান্ত। প্রকল্পটি রূপায়ণ করার পর আমরা কোন সিদ্ধান্তে এলাম সেটা এখানে উল্লেখ করব। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। চোঙের বিভিন্ন গঠনের জন্য যেমন চোঙ বিভিন্ন প্রকারের হয়, তেমনি তার ক্ষেত্রফল ও ঘনফল নির্ণয়ের সূত্রগুলিও কিভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হলো। এর ফলে শুধুমাত্র পাঠ্য বইয়ের অন্তর্গত সমস্যাগুলো সমাধান নয়, ব্যক্তিগত জীবনের নানা দৈনন্দিন সমস্যারও সফল সমাধান করতে সমর্থ হব। এই প্রকল্পের মাধ্যমে আমরা আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে সক্ষম হব। তার জন্য আমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের অনেক অনেক ধন্যবাদ। নবম অধ্যায় এবং শেষ অধ্যায়, কৃতজ্ঞতা স্বীকার। এই প্রকল্পটি সফলভাবে রূপায়ণ করার পিছনে আমার স্কুলের, তোমাদের স্কুলের যে সমস্ত স্যাররা তোমাদের হেল্প করছে তাদের নাম এখানে লিখবে। মহাশয়ের অকৃপণ অবদানের কথা অনস্বীকার্য। এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ পাঠ্য বইটি ছাড়াও ডক্টর দেবপ্রসাদ মজুমদার প্রণীত আধুনিক গণিত, ডক্টর বৈষ্ণব ও ঘটক প্রণীত সম্পূর্ণ গণিত এবং ডক্টর দেবপ্রসাদ মজুমদার প্রণীত আধুনিক জ্যামিতি বইগুলির সাহায্য নিয়েছি। এছাড়াও তুমি যদি আরও কোনো বইয়ের এখানে নাম উল্লেখ করতে চাও, সেখানেও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করতে পারো। সেখানে তাদের নাম এবং পাবলিশারের নামও এখানে দিতে পারো। এই প্রকল্পটি সফলভাবে রূপায়ণ করতে গুগল সার্চ ব্যবহার করে বিভিন্ন ছবি যেমন ডাউনলোড করেছি, তেমনি উইকিপিডিয়া থেকে বিভিন্ন তথ্য ও সংগ্রহ করেছি। এছাড়া তুমি যদি আরও কোনো বিশেষ কোনো সাইট এখানে ইউজ করতে চাও বা করেছো, তাহলে তার নামও কিন্তু এখানে উল্লেখ করবে। সবশেষে নিচে বাঁদিকে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর করার একটা জায়গা রাখবে এবং ডান দিকে ছাত্রের স্বাক্ষর লিখবে এবং তার উপরে তুমি তোমার সাইন করবে, পুরো নাম লিখবে এবং তার নিচে অবশ্যই একটা তারিখ রাখার জায়গাও রাখবে। এই হচ্ছে একটা প্রকল্প সুন্দরভাবে রূপায়ণ করার একটা রূপরেখা। তোমরা এইভাবে এটাকে অবলম্বন করে আরও সুন্দর কোনো প্রকল্পও তোমরা নিজেরা তৈরি করতে পারো। ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখলাম।